আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশনের প্রোগ্রামের কনিক্সের ৭ম লেকচার। আশা করি সম্পূর্ণ ক্লাস জুড়েই তোমরা আমার সাথে থাকবে এবং যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো ভালোভাবে বুঝতে পারবে। তবে ক্লাস শুরু করার আগে চলো আমরা পরিচিত হয়ে নিই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বর্তমানে বুয়েটে তড়িৎ কৌশলে পড়াশোনা করছি। সেখানকার আমি ২১ ব্যাচের একজন ছাত্র। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে ফেলি। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধিবৃত্তের এসপি সমান ইপিএম রিলেটেড প্রশ্নাবলী এবং সেই সাথে আমরা আলোচনা করব অধিবৃত্তের অসীম তট সম্পর্কিত কিছু ম্যাথ। অসীম তট নিয়ে আমি আগের ক্লাসে তোমাদেরকে কিছুই বলিনি, কারণ আজকে আসলে আমরা অসীম তট নিয়ে সকল কিছু বুঝবো, বোঝার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা কোথায় কোথায় আসলে এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলো এক নজর একটু দেখে নিই। আচ্ছা, তো সবার প্রথমেই হচ্ছে আমার এসপি সমান ইপিএম সম্পর্কিত। দেখো, এটা আসলে অতটা ইম্পর্টেন্ট টপিক না। মাত্র একবার হচ্ছে আমার কুমিল্লা ইউনিভার্সিটিতে এসেছিল, তাই জন্য এটাকে 1 স্টার দেওয়া হয়েছে। তবুও কিন্তু আমরা এটাকে কম গুরুত্ব দিব না, এটা আমরা ভালোভাবে শিখে রাখবো। ওকে, তাহলে চলো আমরা আমাদের ম্যাথ স্টার্ট করে ফেলি। আচ্ছা, তো দেখো প্রশ্নে আমাদের কি বলা আছে। প্রশ্নে বলা আছে যে 4,2 এবং 8,2 দুইটি উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখন লক্ষ্য করো, এখানে 8,2 একটি উপকেন্দ্র, 4,2 একটি উপকেন্দ্র। তোমাদেরকে আমি উপবৃত্ত পড়ানোর সময় বলেছিলাম, যদি এমন হয় যে উপকেন্দ্র দুইটির ওয়াই স্থানাঙ্ক সেম কিন্তু এক্স স্থানাঙ্কগুলো আলাদা, তাহলে তাদের ক্ষেত্রে বলেছিলাম না, দেখো তো এখানে কি আছে, এক্স স্থানাঙ্কগুলো কি বলতো আলাদা আলাদা, কিন্তু ওয়াই স্থানাঙ্কগুলো কি দুইটার ক্ষেত্রে কিন্তু সেম। তার মানে বুঝতে হবে কি, বুঝতে হবে উপবৃত্তের ক্ষেত্রে বলেছিলাম এর বৃহদক্ষ এক্স অক্ষ বরাবর, আর অধিবৃত্তের ক্ষেত্রে তাহলে কি বলবো, অধিবৃত্তের ক্ষেত্রে আমি বলবো এর আর অক্ষগুলো এক্স অক্ষ বরাবর আছে, তাই না? তাহলে আমাদের অধিবৃত্তের চেহারা দেখতে কিরকম হবে, নিশ্চয়ই এভাবে হবে, রাইট? আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা এই উপকেন্দ্রগুলো আসলে কোথায় আছে সেটা আমরা লিখে ফেলি। দেখো 8,2 সেটা একটু ডানে থাকবে, যেহেতু 8 4-এর চেয়ে বড় সংখ্যা, সেহেতু এটা একটু ডানে থাকবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আসলে আমার 8,2। ওকে, আর এই পয়েন্টটা হচ্ছে আসলে আমার 4,2, তাই না? উপবৃত্তের মতো এখানেও উপকেন্দ্রদ্বয়ের মধ্যবিন্দু কি হবে, আমার অধিবৃত্তের কেন্দ্র হবে, তাই না? তাহলে আমাদের এই অধিবৃত্তের কেন্দ্রটা কত আসছে। দেখো, আমি যদি হচ্ছে কেন্দ্রটা বের করি, ধরো নিচ্ছে একটু ছোট্ট হিসাব করে যদি আমি বের করে ফেলি, একটা হচ্ছে আমার 6, একটা 6 না, একটা হচ্ছে আমার কত 8, আর একটা হচ্ছে আমার 4, 8+4/2, ঠিক আছে, আর একটা হচ্ছে আমার 2+2/2। তাহলে আমার আসলো কত, আসলো হচ্ছে আমার 8+4 12, 12/2 6, আর এটা হচ্ছে 2+2 4/2 হচ্ছে কত আসলো 2। তাহলে আলটিমেটলি আমার কেন্দ্র কত বের হয়েছে, আমরা হিসাব করে দেখলাম কেন্দ্র বের হয়েছে আমার 6,2। 6, কেন্দ্র বের হয়েছে 6,2। আচ্ছা, 6,2। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা 4,2 6,2 8,2। আচ্ছা, কেন্দ্রই কার ভ্যালু বলো তো, কেন্দ্রই হচ্ছে আমার আলটিমেটলি আলফা আর বিটার ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা আর এটা হচ্ছে আমাদের বিটা। এখন অধিবৃত্তের সমীকরণটা বের করার জন্য আমাদের কি কি জানতে হবে, আলফা বিটা জানতে হবে, সাথে জানতে হবে কি এ আর বি এর ভ্যালু। আলফা বিটা আমরা অলরেডি জেনে গিয়েছি, তাহলে চলো আমরা এ আর বি এর ভ্যালুটি বের করে ফেলি। আচ্ছা, তোমরা জানো যে আমাদের যে কোনো ধরনের উপবৃত্তের ক্ষেত্রে এবং অধিবৃত্তের ক্ষেত্রেও উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা হচ্ছে 2AE। দেখো, এখানে উপকেন্দ্রগুলোর মধ্যবর্তী দূরত্ব আসলে এর এক্স স্থানাঙ্কগুলোর মধ্যবর্তী দূরত্বের সমান, যেটা কত, যেটা হচ্ছে 8 - 4 = কত আসবে 4। তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারছি কি, আমরা বলতে পারছি এই সমান কত, AE সমান সমান আসলে হচ্ছে আমার 2। ওকে, আচ্ছা, এবার দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে কি, কোশ্চেনে আরেকটা তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 2। উৎকেন্দ্রিকতার মান কত, উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 2। তাহলে আমি এখানে লিখতে পারি a ইন্টু 2 = 2। তার মানে আলটিমেটলি a এর ভ্যালু দাঁড়াচ্ছে কত, a এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমার 1। ওকে, আচ্ছা, এবার আমি আরো একবার লিখে ফেলবো a সমান 2, কারণ আমাদের বি এর ভ্যালুটাও জানতে হবে। আচ্ছা, তাহলে এই সমান যদি 2 হয়, তা আলটিমেটলি আমরা এই সমান কি লিখতে পারি, লিখতে পারি এ স্কোয়ার ইন্টু, মানে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, এই লাইন থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু
ই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার। উভয় পাশে আমি জাস্ট স্কোয়ার করে দিয়েছি, তাহলে আমি কি পাবো? আমি পাবো এ স্কোয়ার ইন্টু 1 প্লাস, দেখো এইরকম অধিবৃত্তের ক্ষেত্রে ই এর ফর্মুলা কি? √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে লিখবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? আলটিমেটলি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে নিশ্চিতভাবে বি স্কোয়ারের ভ্যালু কত? বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3, কারণ এ স্কোয়ার নিচে ছিল 1, 4 - 1 3। তাহলে এখন আমরা এ স্কোয়ারের ভ্যালু জেনে গেছি। দেখো আমরা বি স্কোয়ারের ভ্যালু জেনে গেছি, মাত্র আমরা জানলাম। আমরা কিছুক্ষণ আগেই এ স্কোয়ারের ভ্যালু জেনে গেছি। এ সমান যেহেতু 1, তাহলে এ স্কোয়ার সমান কত হবে? 1ই হবে। আমরা তারও আগে জেনে গিয়েছিলাম আলফা আর বিটার ভ্যালু। এগুলো ছিল আমাদের আলফা আর বিটার ভ্যালু। এটা ছিল আমার আলফা আর এটা ছিল আমার বিটা। তাহলে আমরা চলো সমীকরণটি লিখে ফেলি। তাহলে এই অধিবৃত্তের ক্ষেত্রে আমার সমীকরণটি কি দাঁড়াচ্ছে? এই অধিবৃত্তের ক্ষেত্রে আমার সমীকরণটি দাঁড়াচ্ছে এক্স মাইনাস আলফা মানে এক্স মাইনাস 6 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার। এ এর ভ্যালু কত দেখো তো? এ এর ভ্যালু 1, তার মানে 1 স্কোয়ার যেহেতু জাস্ট 1ই হবে, মাইনাস, দেখো তো এখানে কি আছে সাথে? ওয়াই মাইনাস বিটা, বিটার ভ্যালু কত? 2, তাহলে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। তার নিচে আসবে কত? বি স্কোয়ার। বি এর ভ্যালু কত বের করেছি আমরা? বি এর স্কোয়ারের ভ্যালু বের করেছি 3। তাহলে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু কত আসলো? 1। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত, এটাই হচ্ছে তাহলে সেই আমাদের কাঙ্ক্ষিত অধিবৃত্তের সমীকরণ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা চিত্রের মাধ্যমে সমাধান করার জন্য কিন্তু জিনিসগুলো খুবই সহজ হয়ে গিয়েছে। এজন্য তোমাদেরকে বারবার আমি বলছি কণিকের প্রশ্ন সমাধান করার সময় চিত্র এঁকে সমাধান করার চেষ্টা করো। তাহলে দেখবে খুব দ্রুত এবং খুব সহজেই তুমি ভুল করা ছাড়াই সকল প্রশ্ন সমাধান করতে পারছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলা হয়েছে একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1, -8, উৎকেন্দ্রিকতা √5 এবং নিয়ামক রেখা 3x - 4 = 10। আচ্ছা, ধরে নিচ্ছি আমাদের এই হচ্ছে আমাদের কি অধিবৃত্তটি, তাই না? ধরি আমাদের এই অধিবৃত্তের উপরে একটি বিন্দু হচ্ছে পি, পি এক্স কমা ওয়াই। ওকে, আচ্ছা, ধরো আমাদের এখানে এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া আছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত বলা আছে? 1, -8। উপকেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে 1, -8। ধরো এই পি বিন্দু থেকে আমি এই যে 3x - 4y = 10, এই যে নিয়ামক রেখাটা দেওয়া আছে তার উপর একটি লম্ব অঙ্কন করলাম। লম্বটি ধরো হচ্ছে এই নিয়ামক রেখাকে এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি থেকে এই আমাদের নিয়ামক রেখা 3x - 4y 3x - 4y + 10, এটার দূরত্ব কত? নিশ্চয়ই pm, তাই না? একই রকম ভাবে উপকেন্দ্র 1, -8 থেকে এটার দূরত্ব কত? নিশ্চয়ই sp, sp। এই হচ্ছে আমাদের সেই sp। যে কোনো কনিক্সের ক্ষেত্রে আমরা কি জানি? যে কোনো কনিক্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি sp সমান সমান e ইন্টু pm। তাহলে sp কত? টি বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব। তার ফর্মুলা কি? ফর্মুলা হবে √x - 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 8 হোল স্কোয়ার। কারণ আমাদের উপকেন্দ্র কত বলা আছে? উপকেন্দ্র বলা আছে 1 আর -8। আচ্ছা, ইকুয়ালস টু কত হবে? দেখো আমাদের ই এর ভ্যালু কত বলা আছে? ই বলা আছে উৎকেন্দ্রিকতা √5। আর পিএম কত? পি বিন্দুটির 3x - 4y = 10 থেকে দূরত্ব কত হবে? দূরত্ব হবে 3x - 4y - 10 বাই √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমি কত লিখতে পারছি? আমি একই সাথে স্কোয়ার করে দিব এবং ভিতরের জিনিসটাকে ভেঙে ফেলবো। আচ্ছা না, আগে আমি স্কোয়ারই করি তারপরে ভাঙছি। দেখো কত আসবে? আসবে হচ্ছে x - 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 8 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3x - 4y -10 সেটার আবার হোল স্কোয়ার। কি করলাম আমি? সম্পূর্ণ রাশিকেই উভয় পক্ষে স্কোয়ার করে দিয়েছি। তাহলে নিচে আমার থাকছে কি? নিচে আমার থাকছে, দেখো এখানে আগে থেকে ছিল কত? √5 এর হোল স্কোয়ার কত আসবে? 5। নিচে ছিল আগে কত? √5 স্কোয়ার। √5 স্কোয়ারকে যদি আমি স্কোয়ার করি তাহলে থাকবে কি? শুধুমাত্র 5 স্কোয়ার। তার মানে আলটিমেটলি
উপরে নিচে তুমি যদি কাটাকাটি করো, এখানে এখানে যদি কাটাকাটি করো থাকবে কত 5। সেই 5 কে নিয়ে আমরা কোথায় বসিয়ে দিব? সেই 5 কে নিয়ে আমরা এই জায়গাতে বসিয়ে দিব। তাহলে আসলো কি? আসলে হচ্ছে আমার 5 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 8 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 into x minus 1 whole square plus 5 into y plus 8 whole square equals to 3x minus 4y minus 10 সম্পূর্ণটার হোল স্কোয়ার। এবার তোমরা যদি হচ্ছে এই সমীকরণটিকে সাজিয়ে লিখো, আমাদের সমীকরণ কিন্তু আসলে চলে এসেছে, এখানে লিখলে যে মার্ক কাটতে পারবে তা কিন্তু বলা ভুল। তারপরেও আমরা রিস্ক নিব না, এটাকে আমরা সাজিয়ে লিখে ফেলবো। মানে আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এই যে আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে লিখে ফেলবো। ওকে, সেই কাজটুকুর দায়িত্ব না আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। এইটার দিকে আগে খেয়াল করো, কি বলেছে? এই জিনিসটা কি স্থানাঙ্ক? পরামিতিক স্থানাঙ্ক, মানে এগুলো আসলে এক্স আর ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যে পরামিতিক স্থানাঙ্ক গুলো বলা আছে সেটা কত? 4 sec থিটা, 6 tan থিটা। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি এক্স, ওয়াই এটা আসলে 4 sec থিটা, 4 sec থিটা, 6 tan থিটা এর সমান 6 tan থিটা, তাই তো? আচ্ছা, এখন আমরা ইন্ডিভিজুয়াল জিনিসগুলোকে নিয়ে কাজ করব। সবার আগে আমরা একটু এক্স কে নিয়ে কাজ করি। এক্স কে নিয়ে কাজ করলে আমি কি পাবো? আমি পাবো এক্স সমান সমান 4 sec থিটা। তার মানে দাঁড়াচ্ছে কি? তার মানে দাঁড়াচ্ছে sec থিটা সমান সমান এক্স বাই 4। সিমিলারলি আমি যদি হচ্ছে ওয়াই এর টার্মগুলো নিয়ে কাজ করি, এই যে ওয়াই এর টার্ম, এই যে ওয়াই নিজে, তাহলে আমি পাবো কি? আমি পাবো ওয়াই সমান সমান 6 tan থিটা। সেখান থেকে আমি লিখতে পারবো tan থিটা সমান সমান ওয়াই বাই 6, তাই না? আচ্ছা, এবার বলো তো, আমাদের সেই নবম দশম শ্রেণীতে শেখা, সেই ছোট্টবেলায় শেখা একটা ফর্মুলার কথা, ত্রিকোণমিতিক ফর্মুলার কথা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত আসে? 1 আসে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত আসবে? 1 আসবে। কিন্তু সেক স্কোয়ার থিটা মানে কত? এক্স বাই 4 হোল স্কোয়ার, এক্স বাই 4 হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মানে আসলে কত? ট্যান থিটা মানে ওয়াই বাই 6, তাহলে ওয়াই বাই 6 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে? ইকুয়ালস টু আসবে হচ্ছে 1, যেটা মানে কি এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 36 ইকুয়ালস টু 1। সেটা হচ্ছে আমাদের এই ডি নাম্বার অপশনটা। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি? ডি। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের অসীমতট রিলেটেড টপিক। দেখো, এটাকে 2 স্টার দেওয়া হয়েছে। এটা আসলে আমি যদি পারতাম 3 স্টারই দিতাম, কারণ রিসেন্ট ইয়ারে এটা অনেকবার এসেছে। দেখো, অলরেডি এটা 21-22-এও একবার এসেছে, 20-21-এও একবার এসেছে, সাস্টে 19-20-এ একবার এসেছে এবং 17-18-তে আর ইউতেই আরো একবার এসেছে। মানে প্রত্যেক বছর কিন্তু এটা কন্টিনিউয়াসলি আসছে, শুধু 22-23 বাদ দিয়ে। তাই এই টপিকটিকে আসলে আমাদের ছোট ছোট ফর্মুলা আছে, সেগুলোকে গুরুত্ব দিতে হবে। চলো আমরা এখানকার ফর্মুলাগুলো আসলে কিরকম বা অসীমতরের ধারণাই বা কিরকম ছিল সেটা একটু আগে শিখে নিই। দেখো, কি বলা হয়েছে কোশ্চেনে, যে আমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অথবা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 আমাদের অধিবৃত্তের সবচেয়ে সাধারণ আকার, যার কেন্দ্র 0, 0-তে এবং আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ এক্স ও ওয়াই বরাবর। যদি আমার প্রথমটা হয় তাহলে আর অক্ষ এক্স বরাবর থাকবে, দ্বিতীয়টার ক্ষেত্রে আর অক্ষ ওয়াই বরাবর থাকবে। এই সবচেয়ে সাধারণ অধিবৃত্তের সমীকরণগুলোর ক্ষেত্রে অসীমতটের সমীকরণ পাওয়া যাবে ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই এক্স। এই তো আমরা তোতা পাখির মতো মুখস্থ করলাম যে ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই এক্স, কিন্তু আসলে এই অসীমতটের মানে কি? আমরা একটা জিনিস বোঝার মাধ্যমে অসীমতটকে নিমিশেই বুঝে ফেলবো। চলো আমরা একটা ব্ল্যাঙ্ক পেপার নিয়ে জিনিসটা একটু বুঝি। দেখো, ধরো ছোটবেলায় যখন তুমি প্রথম ক্লাস 10-এ থাকতে সূচকীয় সমীকরণ এর গ্রাফ দেখেছিলে, তখন কি তোমার খেয়াল আছে সমীকরণটা কেমন ছিল? সমীকরণটা ছিল কিছুটা এরকম, যে ওয়াই সমান 2 to the power x। এই সমীকরণের গ্রাফে তুমি একটা জিনিস কিছু বুঝো বা না বুঝো, তোমার কিছু মনে থাকুক বা না থাকুক, আমি শতভাগ নিশ্চিত একটু মধ্যে একটি জিনিস তোমাদের এখনো মনে আছে,
সেটা হচ্ছে যে এই সমীকরণের গ্রাফ কখনোই কখনোই ওয়াই অক্ষকে এক্স অক্ষকে ছেদ করবে না। কি বললাম আমি? আমি বললাম যে ওয়াই সমান 2 টু দ্য পাওয়ার এক্স, এই সমীকরণটার গ্রাফ কখনোই 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 এক্স অক্ষকে ছেদ করবে না। কিন্তু দেখে মনে হবে কি জানো, এই গ্রাফটা আসলে এক্স অক্ষের খুবই কাছে চলে গেছে, কিন্তু আসলে কি করবে না বলতো, কখনোই এক্স অক্ষে কিন্তু ছেদ করবে না। তাহলে যে সকল গ্রাফের মধ্যে আমরা এমন কিছু রেখা পাবো যেই রেখাগুলোকে কখনোই এই গ্রাফটি ছেদ করবে না, সবসময় তার খুবই কাছ দিয়ে যাবে কিন্তু অসীমে গেলেও ছেদ করবে না, সেই ধরনের রেখাকে আমরা ওই গ্রাফের সাপেক্ষে বলবো অসীমতট। কি বলবো তাহলে? অসীমতট বলবো। আরো একবার বলছি, যদি এমন কোনো গ্রাফ পাওয়া যায় যেই গ্রাফের ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট অংশ অসীমে যাচ্ছে, যতই অসীমে যাচ্ছে ততই মনে হয় অপর একটি নির্দিষ্ট রেখা, ধরো এই যে রেখাটা আছে, এরকম অপর একটি নির্দিষ্ট রেখার খুব কাছাকাছি যাচ্ছে কিন্তু একেবারেই সেই রেখাকে ছেদ করছে না, খুবই পাশ দিয়ে যাচ্ছে কিন্তু সেই রেখাকে কোনোভাবেই সে টাচ করছে না, তাহলে এই দ্বিতীয় রেখাটিকে আমরা বলবো আমাদের উল্লেখিত গ্রাফের অসীমতট। কথা বুঝে আসছে? তাহলে চলো আমরা আমাদের অধিবৃত্তের কাছে ফেরত যাই। লক্ষ্য করে দেখো তো, এই যে এখানে দুইটা রেখা আঁকা আছে, এই একটা রেখা আর এই আরেকটা রেখা, ঠিক আছে? এই যে একটা রেখা আঁকা আছে আর এই যে আরেকটা রেখা আঁকা আছে, এই দুইটা রেখাকে কখনোই আমার অধিবৃত্ত টাচ করবে না। এই দুইটা রেখাকে আমাদের অধিবৃত্তগুলো কখনোই স্পর্শ করবে না। এমনকি এই রেখাকে ভেদ করে অপর পাশেও যাবে না, যেহেতু ছেদ করতে পারবে না অবশ্যই রেখাকে ভেদও করতে পারবে না। এই রেখা দুইটিকে আমরা বলছি আমাদের অধিবৃত্তের অসীমতট। আশা করি তোমাদের মনে অসীমতট বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা একটু দেখতে চাই অসীমতটের সমীকরণগুলো কিভাবে বের করতে হবে। দেখো এখানে একটি খুবই চমকপ্রদ কথা লেখা আছে। কথাটি হচ্ছে কি, অধিবৃত্তের সমীকরণে ওয়ানের পরিবর্তে যদি শূন্য বসানো হয় তাহলে অসীমতটের সমীকরণটি পাওয়া যায়। এটা আমরা একটু এখনই পর্যবেক্ষণ করব। ধরো এখানে আমার সমীকরণে বলা আছে কি, এখানে আমার ধরো সমীকরণে বলা আছে, সমীকরণ এখানে আমার বলা আছে কত, হ্যাঁ আমরা এটাকে নিয়ে কাজ করি, ওইটাকেও আমি একই রেজাল্টই পাবো। দেখো তোমরা এটা দেখলে অপর পাশেরটাও বুঝবে তোমরা। দেখো কি কাজ করলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে অধিবৃত্তের সমীকরণে একের বদলে আমরা কত বসাবো, জিরো বসাবো। তাহলে আমি এখানে জিরো বসিয়ে দিই, তাহলে আসলো কি, আসলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতেই পারি যে প্লাস মাইনাস এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি। যেহেতু আমি স্কোয়ার সরিয়েছি এই জন্য আমাকে প্লাস মাইনাস সাইন ইউজ করতেই হবে। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কি, আলটিমেটলি আমি পাচ্ছি ওয়াই সমান প্লাস মাইনাস, ওয়াই সমান প্লাস মাইনাস কি পাবো আমি, আমি পাবো ওয়াই সমান প্লাস মাইনাস বি বা বি এক্স বাই এ, যেটা হচ্ছে আমাদের এখানকার সেই ফর্মুলাটা। এই যে এই ফর্মুলাটা যে আমরা বের করলাম সেটাই কিন্তু এখানে বলা আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে অধিবৃত্তের সমীকরণ বের করে যে কোনো অধিবৃত্তের ক্ষেত্রে এটা হবে। যে কোনো অধিবৃত্তের ক্ষেত্রেই যখন আমরা এটাকে সাজিয়ে এক আনবো এক পাশে, এই যে এই পাশটাতে যখন আমরা এক আনবো, এই পাশটাতে যখন আমরা এক আনবো, ডান পক্ষে যখন এক আনবো, সেই একের বদলে যদি শূন্য বসিয়ে দেই এবং সেটাকে আমরা সমাধান করে দুইটি সরলরেখার সমীকরণ বের করতে পারি, সেই দুইটি সরলরেখার সমীকরণ আসলে কি হবে, সেই দুইটি সরলরেখার সমীকরণ হবে আমার ওই অধিবৃত্তের অসীমতট দ্বয়ের সমীকরণ। ওকে, আচ্ছা দেখো আমরা অলরেডি জানি যে আমাদের অধিবৃত্তের কেন্দ্র কোথায় হয়, অধিবৃত্তের কেন্দ্র হয় 0 0-তে। যাদের আকার কিরকম, যাদের আকার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অথবা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এমন অধিবৃত্তের ক্ষেত্রে আমার কেন্দ্র কোথায় হয়, 0 0-তে। আরো লক্ষ্য করে দেখবা তোমরা, এই যে আমরা দুইটা সমীকরণ বের করছি সরল রেখার, এই দুইটা সমীকরণ আসলে ওয়াই সমান এম এক্স এই চেহারার নয় কি, হ্যাঁ এগুলো আসলে ওয়াই সমান এম এক্স এই চেহারারই। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাতে চাচ্ছি যে আমার এই অসীমতট গুলো আসলে কেন্দ্র দিয়ে গিয়েছে। কি বললাম, কেন্দ্র দিয়ে গিয়েছে। আবার আমাদের যে অধিবৃত্তটি আছে তার কেন্দ্র আসলে কোথায় আছে, 0 0-তেই আছে। আমাদের অসীমতট গুলো অরিজিন বা 0 0 দিয়ে গিয়েছে। তার মানে যে কোনো অধিবৃত্তের ক্ষেত্রে তার যে অসীমতট গুলো পাওয়া যাবে, দুইটি অসীমতট পাওয়া যাবে, যে সেই দুইটি অসীমতট আসলে সেই অধিবৃত্তের কেন্দ্র দিয়েই যাবে। একটি ছোট্ট কিন্তু মজাদার তথ্য আমরা জেনে রাখলাম। আচ্ছা,
আচ্ছা, আরেকটা জিনিস কি তোমরা খেয়াল করেছো? দেখো তো, 0 0 দিয়ে যেখানে গিয়েছে সে কেন্দ্রে সে যেখানে ছেদ করেছে, সেখানে কিন্তু আসলে অধিবৃত্তের অসীম তটগুলো নিজেদেরও পরস্পর ছেদ করেছে। তার মানে প্রথমত তারা কেন্দ্রে পরস্পরকে নিজেদেরকে ছেদ করছে। আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে? এখানেই বলা হয়েছে যে যে আমাদের অসীম তটদ্বয়ের ছেদবিন্দু হলো অধিবৃত্তের কেন্দ্র। একটি তথ্য যেটা আমরা কোনো ম্যাথ করতে গেলে কাজে লাগাতেও পারি। আচ্ছা, কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে, এখানে একটা কোশ্চেন সলভ করবো আমরা। এটা একটি প্রশ্ন, ছোট্ট একটি প্রশ্ন। প্রশ্নে বলা আছে x² / 25 - y² / 16 = 1, অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই প্রশ্ন। ওকে, এই প্রশ্নের মধ্যে আমরা এবার একটু দেখব যে এই প্রশ্নে আমরা একটু খেয়াল করব a এর ভ্যালু কত। a এর ভ্যালু হচ্ছে 5, b এর ভ্যালু হচ্ছে কত? b এর ভ্যালু নিশ্চিতভাবেই 4। অসীম তটের সমীকরণ তাহলে কত আসবে? একদমই সহজ, y প্লাস মাইনাস b/a ইন্টু x। তার মানে কত? প্লাস মাইনাস কত আসবে এখানে? 4/5 ইন্টু x। তাহলে আমাদের এই অধিবৃত্তের ক্ষেত্রে অসীম তটের সমীকরণ কত? y প্লাস মাইনাস 4/5 ইন্টু x। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে আমাদেরকে বলা হয়েছে অসীম তটদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে। আচ্ছা, লক্ষ্য করে দেখো, এখানে একটি সুন্দর চিত্র আঁকা আছে। দেখো, এখানে আমার এতটুকু ডিস্টেন্সে কি বলা হয়েছে? এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার a, এবং এতটুকু ডিস্টেন্স হচ্ছে কি আমার b। তার মানে আলটিমেটলি এক্স অক্ষ বরাবর যে অংশটুকু আছে সেটা আসলে আমার আর অক্ষের অর্ধেক, এবং ওয়াই অক্ষের সমান্তরালে যে অংশটুকু আছে এই অংশটুকু আসলে অনুবন্ধী অক্ষের অর্ধেকের সমান। এরকম করে আমরা একটি কি পাই? আমরা একটি আসলে আয়তক্ষেত্র পাই। আচ্ছা, তাহলে এই আয়তক্ষেত্র পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটাকে বের করা। তাহলে এই থিটা অ্যাঙ্গেলের ভ্যালু কত? থিটা অ্যাঙ্গেলের ভ্যালু অবশ্যই ট্যান থিটা সমান সমান, আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে? এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ট্যান থিটার ভ্যালু আসে, ট্যান থিটার ভ্যালু আসে অবশ্যই অবশ্যই কত? b/a, তাই না? আচ্ছা, কিন্তু এই ট্যান থিটা বা থিটা যে অ্যাঙ্গেলটা আছে সেটা কার সাথে উৎপন্ন হয়েছে? সেটা আর অক্ষের সাথে উৎপন্ন হয়েছে। আর অক্ষের সাথে যদি একটা অসীমত থিটা কোণ উৎপন্ন করে, অবশ্যই আরেকটা অসীমতটা কি কোণ উৎপন্ন করবে? থিটা কোণই উৎপন্ন করবে। কারণ কি বলতো? কারণ হচ্ছে আলটিমেটলি আমার আর অক্ষটা, এই যে আমাদের অসীম তটগুলো আছে তাদের পরস্পরের জন্য একটি প্রতিফলক হিসেবে কাজ করে। আর প্রতিফলনের ক্ষেত্রে আমরা কি জানি? প্রতিফলনের ক্ষেত্রে যেই জিনিসটা আমার, যেই রেখাটা আয়না হিসাবে কাজ করছে তার সাথে যে কোনো একটি রেখা যেই কোণ উৎপন্ন করবে, অপর রেখাটিও একই কোণ উৎপন্ন করবে। এই কারণে এই দুইটি কোণ পরস্পর কি হয়েছে বলতো? সমান হয়েছে। তাহলে আমাদের টোটাল কোণটা কত? মানে অসীম তট গুলোর মধ্যবর্তী কোণ কত? নিশ্চয়ই 2 থিটা। এজন্য এখানে লেখা হয়েছে কি? অসীম তটদ্বয়ের মধ্যবর্তী কোণ 2 থিটা সমান 2 tan ইনভার্স অফ b/a। ওকে, আচ্ছা, তো এখানে একটি ছোট্ট ম্যাথ আছে, আমরা এটা একটু সলভ করবো। এটা একটা ম্যাথ, এটা আমরা একটু সলভ করবো। কোশ্চেনে বলা আছে কি 25x² - 16y² = 400 অধিবৃত্তের অসীম তটদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অসীম তটদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। এটি আমাদের কোশ্চেনে বলা হয়েছে। আচ্ছা, আমি সরাসরি যদি লিখে ফেলি, এখান থেকে লেখা যাবে x² বাই, যদি 400 কে আমি নিচে নিয়ে আসি পুরোটার, তাহলে আসবে কত? আসবে হচ্ছে 16 মাইনাস y² / 25 = 1। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা a এর ভ্যালু কত বের করলাম? a এর ভ্যালু বের হয়েছে 4, আর b এর ভ্যালু বের হয়েছে কত? b এর ভ্যালু বের হয়েছে হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের অসীম তটের সমীকরণ তো হচ্ছে, আচ্ছা এখানে অন্তর্ভুক্ত কোণের কথা বলা হয়েছে, তাহলে অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ 2 থিটা সমান সমান 2 tan ইনভার্স অফ, দেখো b/a, তাই না? তাহলে b এর ভ্যালু 5 আর a এর ভ্যালু হচ্ছে কত? 4। তাহলে আমাদের আসবে কত? 5/4। এগুলো এমসিকিউর জন্য আসতে পারে। এমসিকিউ তে আসলে এগুলো আমরা সলভ করে লিখে ফেলবো। আমি এটাকে আরেকটু সুন্দরভাবে লিখে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে না। b এর ভ্যালু আসছিল 5 আর a এর ভ্যালু আসছিল আমাদের 4। তাহলে আমাদের অ্যাঙ্গেল কত বের হলো? 2 tan ইনভার্স অফ 5/4। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের কিছু ফর্মুলার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে আমরা একটু চিত্র দরকার হলে এখানে আমরা একটু চিত্র দেখে নিব। আচ্ছা, কোন অধিবৃত্তের অসীম তটদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে
উক্ত অধিবৃত্তকে আয়তাকার অধিবৃত্ত বলে। এটা আমরা আসলে অলরেডি দেখে ফেলেছি। আমরা আগের ক্লাসেই শিখেছিলাম যে আয়তাকার অধিবৃত্তের মূল শর্ত কি। আয়তাকার অধিবৃত্তের এই যে আয়তাকার অধিবৃত্ত, এই আয়তাকার অধিবৃত্তের মূল শর্ত ছিল আসলে a সমান b হওয়া। এটা কিন্তু আসলে মূল শর্ত ছিল না, এটা চেনার একটা উপায় ছিল। মূল শর্তটা কিন্তু তোমাদের আসলে এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, a সমান b হলে লাভ হয় কি? a সমান b হলে লক্ষ্য করে দেখো, দেখো অসীমতরদের মধ্যবর্তী কোণের কথা বলা আছে, তাই না? মধ্যবর্তী কোণটা তাহলে কত আসে? আসে হচ্ছে 2 থিটা সমান 2 tan ইনভার্স অফ b বাই a। কিন্তু b আর a যেহেতু সমান, তাহলে আমি কি লিখতে পারি? আমি চাইলে a বাই a ও লিখতে পারি, চাইলে আমি b বাই b ও লিখতে পারি। তাহলে এটার ভ্যালু কত আসবে? এটা হচ্ছে আমার আসবে tan ইনভার্স অফ 1। tan ইনভার্স অফ 1 মানে 45 ডিগ্রি, সেখান থেকে আমি 2 ইনটু যদি গুণ করে দেই, 2 ইনটু 45 ডিগ্রি, সেখান থেকে আমি পাবো কত? 90 ডিগ্রি। ঠিক আছে? এবং যখন এটা আসলে আয়তাকার অধিবৃত্ত হবে, তখন এই চতুর্ভুজটা একটি বর্গে পরিণত হয়ে যাবে। চলো আমরা আমাদের কিভাবে বর্গে পরিণত হয় তাকে তোমরা খেয়াল করেছো? দেখো তো, বর্গের ক্ষেত্রে দুইটা কর্ণের মধ্যবর্তী কোণ আসলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। আয়তের ক্ষেত্রে কি সেটা হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে তুমি এই জিনিসটাকে, যেটা আমরা আয়তক্ষেত্র দেখেছিলাম, সেটাকে তুমি কি হিসেবে পাবে? বর্গ হিসেবে পাবে। খুবই ফ্যাসিনেটিং কিছু তথ্য। চলো আমরা আরেকটি ফর্মুলা দেখি। দেখো এখানে বলা হয়েছে আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে a সমান b। এটা আমরা অলরেডি জানি, আগের ক্লাস থেকে আমরা এটা জেনেছি। এরপরে বলা আছে কি আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা √2। এটাও আমরা আগের ক্লাস থেকে জেনে এসেছি, এটা আমরা প্রমাণও দেখেছিলাম। যদি তোমরা আগের ক্লাস করে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে। এটা কিভাবে আসে? এটা আসে এভাবে যে e সমান সমান √1 প্লাস, যেহেতু a আর b এর ভ্যালু দুইটাই সমান, আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি a স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে √1 প্লাস 1, আর 1 প্লাস 1 মানেই কত? √2। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন আয়তাকার অধিবৃত্তের উদাহরণ কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এ স্কোয়ারের ভ্যালু এখানে 25 দেওয়া আছে। বা এক্স ওয়াই ইকুয়ালস টু 1, এক্স ওয়াই ইকুয়ালস টু 2। মানে আসলে যে কোনো এক্স ওয়াই ইকুয়ালস টু কে, এক্স ওয়াই ইকুয়ালস টু কে, যেখানে কে ইজ নট ইকুয়ালস টু 0, মানে কে কি হবে না? কে অশূন্য হবে। এক্স ওয়াই ইকুয়ালস টু কে, যেখানে কে হচ্ছে একটি অশূন্য মান, এ সকল রাশি আমার প্রথমত অধিবৃত্ত হবে, এমন সকল সমীকরণ দ্বারা অধিবৃত্ত নির্দেশ করা হয়, এবং এরা প্রত্যেকেই কি হবে? এরা প্রত্যেকেই হবে আয়তাকার অধিবৃত্ত। আচ্ছা, তাহলে আমরা চলো পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমাদের অসীম তটের সমীকরণ থেকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয়ের একটি ফর্মুলা লেখা আছে। ফর্মুলাটা কি বলা আছে? বলা আছে, লক্ষ্য করে দেখো, প্রথম অসীম তটের সমীকরণ, প্রথম অসীম তটের সমীকরণ ইন্টু দ্বিতীয় অসীম তটের সমীকরণ, দ্বিতীয় অসীম তটের সমীকরণ, তার সাথে একটি ধ্রুবক পদ যোগ করা, ধ্রুবক পদ যোগ করা। এই ধ্রুবক পদটার ভ্যালু কত সেটা জানার জন্য আমাদের কাছে দেখবা প্রশ্ন দেওয়া আছে যে সেই অধিবৃত্তটি কোনো না কোনো একটি বিন্দু দিয়ে যাচ্ছে। হতে পারে তার শীর্ষবিন্দু, হতে পারে র্যান্ডম অন্য যে কোনো বিন্দু, বাট কোনো না কোনো একটা বিন্দু অবশ্যই তোমার কাছে দেওয়া থাকবে, যেন তুমি সেই কে এর ভ্যালুটা বের করতে পারো। যেমন দেখো এখানেই বলা আছে যে একটি একটি অধিবৃত্তের অসীম তট দ্বয়ের সমীকরণ। দেখো এখানে একটা আসলে প্রশ্নের মতো আছে, চলো এটাকে আমরা একটু সমাধান করি। সমাধান করা যদিও যায় না, এটা আসলে এমনি এখানে দেওয়া হয়েছে, তাও আমরা একটা সমাধান করবো। দেখি এখানে কি বলা আছে। বলা আছে অধিবৃত্তের অসীম তট দ্বয়ের সমীকরণ y সমান b বাই এক্স এবং y সমান মাইনাস b বাই এক্স, মানে y সমান প্লাস মাইনাস b বাই এক্স এই আকারে আছে। হ্যাঁ, এবং ইহা a,0 বিন্দুগামী অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, ইহা a,0 বিন্দুগামী এর অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে চলো আমরা করেই ফেলি। আচ্ছা, প্রশ্নটাতে কি আছে আমরা যদি লিখি, তাহলে একটা হচ্ছে y সমান b বাই এক্স, আরেকটা হচ্ছে y সমান মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তাহলে আমাদের অধিবৃত্তের সমীকরণ কি হবে? অধিবৃত্তের সমীকরণ আসবে হচ্ছে y মাইনাস বি বাই এ ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস কে সমান সমান 0। কে হচ্ছে কি? আমাদের সেই ধ্রুবক পথটা। আচ্ছা, তাহলে একে যদি আমরা সমাধান করি, কি আসবে? আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই ফর্মুলাটা এখানে আসলে আমাদের কাজে লাগছে। হ্যাঁ, তারপরে কি আছে? প্লাস কে ইকুয়ালস টু 0। আচ্ছা, এই অধিবৃত্তটি কোন বিন্দুগামী? এটা হচ্ছে a,0 বিন্দুগামী। আচ্ছা, তাহলে a,0 বিন্দুগামী যেহেতু বলা আছে y এর ভ্যালু 0, আর হচ্ছে আমাদের এই
এক্স এর ভ্যালু কত বসাবো, আমি এ বসাবো, তাহলে আসছে কত, এ স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0। আলটিমেটলি আমি পাচ্ছি কত, আলটিমেটলি আমি পাচ্ছি এখানে কে ইকুয়ালস টু মাইনাস বি স্কোয়ার। কে ইকুয়ালস টু কত পেলাম, মাইনাস বি স্কোয়ার। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে, এর মানে দাঁড়াচ্ছে আমাদের সমীকরণটা এরকম আসবে যে আমাদের কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, ওয়াই স্কোয়ার মাইনাস, আমরা ফুল ম্যাথটুকু এই পার্ট জুড়েই করব, একটু ভালোভাবে লিখে আমরা করি, আমরা এই ম্যাথটাই এখানে সমাধান করছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি বের করেছি, আমরা কে এর ভ্যালু বের করেছি কত, কে এর ভ্যালু বের করেছি আমরা মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে অতএব দিই আমি একটি, অতএব আমাদের সমীকরণটা কি ছিল, ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। আমি সমীকরণের সকল পক্ষকে বি স্কোয়ার দিয়ে ভাগ করতে রাজি আছি, তোমরাও কি রাজি আছো, তাহলে করে ফেলি চলো। কত হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। কি হলো এটা, দেখো মাইনাসটাকে আমি যদি এই পাশে নিয়ে যাই সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা, আমাদের কি হচ্ছে প্রশ্নে এই সমীকরণটি আসলে বের করতে বলা হচ্ছিল, ওকে। আচ্ছা, এইখানে মনে হচ্ছে একটু ভুল হয়েছে আমাদের, আমরা একটু ঠিক করে ফেলি, ছোট্ট একটা ভুল। হুম, এই জায়গাতে হচ্ছে আমাদের কে এর ভ্যালুটা আসলে মাইনাস বি স্কোয়ার হবে না, এটা শুধু বি স্কোয়ার হবে, কথায় কথায় আমি সেটা ভুল করে ফেলেছি, এক্সট্রিমলি সরি গাইস। আচ্ছা, এটা হচ্ছে আমার কে সমান সমান প্লাস বি স্কোয়ার হবে, ওকে। আচ্ছা, এবার কে এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে কত হবে, আমরা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত হবে, বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন সবাইকে আমি বি স্কোয়ার দিয়ে ভাগ করে ফেলবো, ভাগ করলে কত আসবে, আসবে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, যেটা আলটিমেটলি কোন ইকুয়েশন, আলটিমেটলি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই ইকুয়েশনটি। দেখো দারুণ একটা প্রবলেম ছিল আমার কাছে, কিন্তু প্রবলেমটি সমাধান করে খুবই ভালো লেগেছে, তোমাদের ভালো লেগেছে কিনা ঠিক বলতে পারছি না, বাট আশা করি তোমরাও মজা পেয়েছো। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কিসের সমীকরণ, এটা ছিল আমাদের অসীমতর থেকে অধিবৃত্তের সমীকরণ নির্ণয়ের একটি অঙ্ক, ওকে। আচ্ছা, এখন আমরা চলো এক্স ওয়াই সমান 2 অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করো, এই ম্যাথটা সলভ করব। এটা আসলে সলভ করার কিছুই নেই, এটি চালাকি করে সলভ করতে হবে। ইকুয়েশনে কি বলা আছে লক্ষ্য করে দেখো, বলা আছে প্রথম অসীম তটের সমীকরণ ইনটু দ্বিতীয় অসীম তটের সমীকরণ প্লাস ল্যামডা বা যে কোনো একটা কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0। এই জিনিসটাকে আমি একটু সাজাতে চাই, আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাকে আমি এভাবে লিখতে চাই, এক্স ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। আমি আরো এক লাইন বেশি লিখে এভাবে লিখতে চাই যে এক্স ইন্টু ওয়াই প্লাস মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা কার সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ, তাই না? তাহলে আমি যদি এই জিনিসটার সাথে আমাদের অধিবৃত্তের সমীকরণ বের করার ফর্মুলাকে কম্পেয়ার করি, কে এর ভ্যালু কত আসবে, লক্ষ্য করে দেখো তো, আমাদের কে এর ভ্যালু আসবে কত, কে এর ভ্যালু আসবে হচ্ছে -2। একটা অসীমতট কি আসবে, একটা অসীমতট আসবে ফার্স্ট অসীমতট, আর হচ্ছে এটা সেকেন্ড অ্যাসিমটট। কি আসবে, এটা এক্স সমান 0 এবং ওয়াই সমান 0। তার মানে অসীমতট গুলো কি, এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0। প্রথম অসীমতটের সমীকরণ এর মানে আসলে কি, এক্স এবং ওয়াই বিশিষ্ট কোনো একমাত্রিক একটি ফাংশন বা একমাত্রিক একটি উৎপাদক। দ্বিতীয় অসীমতটের সমীকরণ এটা তাহলে কি হবে, এক্স এবং ওয়াই বিশিষ্ট একমাত্রিক আরেকটি উৎপাদক। এই দুইটা উৎপাদকের গুণফল, তার সাথে আমি যোগ করব কত, একটি কনস্ট্যান্টকে, সেখান থেকে আমি বের করব কার ভ্যালু, বের করব আমাদের অধিবৃত্তের সমীকরণটিকে। এটা কিন্তু সেই ফর্মেটে একদম তোমার হাতে দেওয়াই আছে, তোমার হাতে রান্না করা আছে খাবার, তুমি খাবা। আচ্ছা, তাহলে এই ম্যাথটা আসলে আমরা বুঝতে পেরেছি যে এক্স ইকুয়ালস টু 0 আর ওয়াই ইকুয়ালস টু 0 কি হবে আমাদের, এই
অধিবৃত্তের ক্ষেত্রে অসীম তটের সমীকরণ। আলটিমেটলি এক্স ওয়াই সমান কে, কে নট ইকুয়ালস টু জিরো, এরকম যে কোনো অধিবৃত্তের সমীকরণের ক্ষেত্রেই এক্স সমান জিরো একটি অসীম তট হবে এবং ওয়াই সমান জিরো আরেকটি অসীম তট হবে। তোমরা চাইলে নিজের এটার গ্রাফ এঁকেও দেখতে পারো। আচ্ছা, আমাদের এই স্লাইডে হচ্ছে এখানে যে ফর্মুলাটা লেখা ছিল, যেখানে আমি একটা ফর্মুলা দিয়ে অলরেডি একটা ম্যাথের মতো কিছুটা বলা যায় সলভ করে ফেলেছি, সেরকম একটি অ্যাকচুয়াল ম্যাথ দেওয়া আছে। বলা আছে কি, অধিবৃত্তের শীর্ষবিন্দু দুইটি 0, +-3 অসীম তটের সমীকরণ y সমান +-x হলে অধিবৃত্তের সমীকরণটি নির্ণয় করো। আচ্ছা, এই যে এখানে বলা আছে y সমান +-x, এখানে আসলে কয়টা সমীকরণ আছে? এখানে আসলে দুইটা সমীকরণ আছে। একটি সমীকরণ কি হবে বলতো? একটি সমীকরণ হবে y + x = 0, আরেকটি সমীকরণ কি হবে? y - x = 0। আমার কাছে এই দুইটা কি আছে? অসীম তটের সমীকরণ। তাহলে আমাদের একটু আগে যে ফর্মুলা দেখলাম, এই ফর্মুলা অনুযায়ী অধিবৃত্তের সমীকরণ কি হবে? অধিবৃত্তের সমীকরণ হবে y + x ইন্টু y - x প্লাস যে কোনো একটি কনস্ট্যান্ট প্লাস k = 0। তাহলে কি দাঁড়াচ্ছে? y² - x² প্লাস k = 0। এবার দেখো তো কোশ্চেনে কি বলা আছে। কোশ্চেনে বলা আছে আমার এই যে আমরা একটা অধিবৃত্তের সমীকরণ বের করেছি, সেটা আলটিমেটলি 0, +-3 বিন্দুগামী। কোন বিন্দুগামী? 0, +-3 বিন্দুগামী। তাহলে আমরা এখানে সমীকরণটিকে 0, +-3 বিন্দুর জন্য সিদ্ধ করব। সিদ্ধ করলে দেখা যাবে কি, কে এর একটা ভ্যালু চলে এসেছে। তাহলে ওয়াই এর ভ্যালু বসাবে কত? 3, আর এক্স এর ভ্যালু বসাবে কত? 0। তাহলে আলটিমেটলি আমার কে এর ভ্যালু কত বের হচ্ছে? কে এর ভ্যালু বের হচ্ছে -9। ওকে, তাহলে চলো আমরা সমীকরণটিকে লিখে ফেলি। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি? আমরা পেলাম y + x ইন্টু y - x প্লাস k = 0। তার মানে y² - x² কে এর ভ্যালু কত বের করেছি আমরা? -9। -9 = 0, বা y²/9 - x²/9 = 1। দেখো, এরকম অধিবৃত্তের ক্ষেত্রে আমার শীর্ষ কত হওয়া উচিত? শীর্ষ হওয়া উচিত 0, +-3। আর এই 0, +-3 কিন্তু হচ্ছে বলা আছে কি, এই অধিবৃত্তের শীর্ষ। তার মানে আমরা যে ম্যাথটি সমাধান করেছি সেটা সম্পূর্ণ ঠিক আছে। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে বলা আছে কি, এখানে বলা আছে 25y² - 9x² প্লাস 200y প্লাস 36x মাইনাস 140 ইকুয়ালস টু 0। এটা একটি অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ কোনগুলি? আচ্ছা, এখানে কিছু জোড়া সরলরেখা দেওয়া আছে, সেগুলো থেকে আমাদের একটা সঠিক আনসার হবে, কোনটা নাও হতে পারে। চলো আমরা সমাধান করে দেখি কি আসে অ্যাকচুয়ালি। আচ্ছা, কি বলা আছে? 25y² মাইনাস 9x² প্লাস 200y, সাথে বলা আছে কত? প্লাস 36x মাইনাস 140 ইকুয়ালস টু 0, তাই তো? আচ্ছা, এটাকে এবার আমরা সাজাবো। সাজিয়ে কি করব? ধ্রুবক পদকে একপাশে আনবো, পূর্ণবর্গ করব, সেই আগের নিয়ম। তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা তো দুইটা অসীম তটের সমীকরণ পাবো, তাই না? দুইটি কি আমাদের সঠিক আনসার হবে? অবশ্যই দুইটাই সঠিক আনসার হবে, কারণ এখানে তো আমাদের আসলে দুইটাই একসাথে আনসার দেওয়া আছে। কি করতে হবে বললাম, আমরা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুটাকে একপাশে নিয়ে আসবো এবং বাকি ভ্যালুটাকে আরেক পাশে রাখবো। তাহলে চলো এটা আমরা করে ফেলি। আমরা হচ্ছে লিখবো 25y² প্লাস 200y মাইনাস 9x² প্লাস 36x ইকুয়ালস টু 140। এখান থেকে আমি 25 যদি কমন নিয়ে ফেলি, আমি লিখতে পারবো y² 25 আর হচ্ছে 200 থেকে 25 কমন নিলে কত থাকবে আমাদের কাছে? 8 থাকবে। তাহলে আমি লিখতে পারি কি, প্লাস 8y। আচ্ছা, y² প্লাস 8y, একে যদি আমি পূর্ণবর্গ করতে চাই, এ পর্যন্ত অনেকবার তোমাদের সামনে এটাকে পূর্ণবর্গ করেছি, তাহলে কত লিখতে হবে আমাকে? 16 যোগ করতে হবে সাথে। 16 মাইনাস যদি আমি 9 কমন নিই x², আচ্ছা এখানে একটা x ছিল, 36x ছিল। আচ্ছা, তাহলে x² - 9 36 এর কাছ থেকে কমন নিয়েছি, কত লিখতে হবে? -4x। আচ্ছা, x² - 4x কে যদি পূর্ণবর্গ করতে চাই, আমাদের কত যোগ করতে হবে? এর সাথে যোগ করতে হবে আমাদের 4k। আচ্ছা, ইকুয়ালস টু, দেখো এখানে আমার আগে থেকে 140 ছিল, কিন্তু এই যে আমি আকাশ থেকে 25 × 16 কে এনেছি, আবার -9 × +4 কে এনেছি,
এগুলো ফেরত দিতে হবে আবার আকাশে। তাহলে চলো এগুলোকে আমি আবার আকাশে ফেরত দিই। কি লিখতে হবে সাথে? তাহলে প্লাস 25 ইন্টু 16 মাইনাস 9 ইন্টু 4, যেটা থেকে হিসাব নিকাশ করলে দাঁড়াবে হচ্ছে আমার, হিসাব নিকাশ করলে তুমি দেখবা যে আমাদের ধ্রুবক পদটার ভ্যালু কত আসে? ধ্রুবক পদটার ভ্যালু আসবে হচ্ছে 504। ধ্রুবক পদের ভ্যালু আসবে কত? 504 বা 504। তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে কিরকম? ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে যে তোমার y প্লাস 4 হোল স্কোয়ার বাই 504 বাই 25 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 504 বাই 9 ইকুয়ালস টু 1। আচ্ছা, আমি যদি কোনো হিসেবে ভুল করে না থাকি তাহলে এটা 504ই হওয়া উচিত, এবং আশা করি আমার যে সমীকরণটি আমরা বের করেছি সেগুলো সম্পূর্ণরূপে ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে একটা ফান্ডামেন্টাল কথা আমি বলেছিলাম, এই যে এই স্লাইডে তোমরা দেখেছো, সেই ফান্ডামেন্টাল কথাটি কি দেখেছো? অসীমতট কিভাবে বের করতে হয়। কোথায় গেল সেটা? কোথায় গেল? হারিয়ে ফেললাম নাকি আমরা? চলো খুঁজি, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। এই তো, হ্যাঁ চলে এসেছে। কি বলেছে এখানে? বলেছে অধিবৃত্তের সমীকরণ বের করার পরে সেখানে যদি আমরা একের বদলে 0 বসিয়ে দিই তাহলে অসীমতটের সমীকরণ পাওয়া যাবে, তাই না? তাহলে এখানে আমরা অসীমতটের সমীকরণ বের করে ফেলেছি, সরি, অধিবৃত্তের সমীকরণ বের করে ফেলেছি। অধিবৃত্তের সমীকরণ কত বের করেছি? আবার হারিয়ে গেল। এই যে অধিবৃত্তের সমীকরণ আমরা বের করেছি 1। তাহলে এবার আমরা অসীমতট বের করার জন্য 1 এর বদলে কত বসাবো? নিশ্চয়ই 0 বসাবো। চলো আমরা নতুন একটি স্লাইড নিয়ে ভ্যালু 0 বসিয়ে দিই। আচ্ছা, তাহলে কত ছিল আমার ইকুয়েশন? ইকুয়েশনটা ছিল y প্লাস 4 হোল স্কোয়ার, y প্লাস 4 হোল স্কোয়ার বাই 504 বাই কত? 504 বাই 25, 504 বাই 25 মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 504 বাই 9। আমি যদি ভুলে গিয়ে না থাকি তাহলে এটা নিশ্চয়ই, হ্যাঁ, এক্স মাইনাস 2ই ছিল। আচ্ছা, তাহলে এটা ইকুয়ালস আমি কত বসাবো? 0 বসাবো। কেন 0 বসাচ্ছি? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে অসীমতটের সমীকরণ বের করা। অ্যাসিমটট আমরা বের করব অসীমতটের সমীকরণ বের করার জন্য। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে আসবে কি? আসবে হচ্ছে, দেখো 504 বোথ সাইড থেকে আমি কাটতে পারি, একবারে কেটেই ফেলছি। থাকছে হচ্ছে কত? y প্লাস 4 হোল স্কোয়ার বাই 25 ইকুয়ালস টু, আচ্ছা না, একটু ভুল হয়েছে, এটা উপরে যাবে। এটা হচ্ছে 25 ইন্টু y প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমি লিখতে পারবো 9 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। এবার বোথ সাইডে যদি হচ্ছে আমি স্কোয়ার রুট করে ফেলি তাহলে আসবে কত? আসবে হচ্ছে 5 ইন্টু y প্লাস 4 ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। আচ্ছা, যদি হচ্ছে আমি প্লাস নিয়ে কাজ করি তাহলে একটা আসবে হচ্ছে আমার 5y প্লাস 20 ইকুয়ালস টু 3x মাইনাস 6, 3x মাইনাস 6। শুধু প্লাসটাকে নিয়ে আমরা কাজ করছি। তাহলে আসবে কত? আমার আসছে হচ্ছে 5y মাইনাস 3x। আচ্ছা, এখানে আছে কত আমার কাছে? 20, আর এখানে হবে প্লাস 6, তাহলে হয়ে যাবে কত? 26 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা আমরা প্লাস নিয়ে পেয়েছি। এবার আমরা মাইনাস নিয়ে হিসাব করে দেখবো কত আসে। দেখো, একটা হচ্ছে আমার আসবে 5y, এ পাশেটা তো একই থাকবে আমার, বাম পাশে তো আর প্লাস মাইনাসের কোনো কাহিনী নেই, কাহিনী আছে কোথায়? ডান পাশে। তাহলে বাম পাশে কত হবে? 5y প্লাস 20 ইকুয়ালস টু কত হবে? এবার যদি আমি মাইনাস নেই তাহলে মাইনাস 3x, আর মাইনাস 3 ইন্টু মাইনাস 2 তে কত হবে? প্লাস 6। তাহলে 5y প্লাস 3x, আর হচ্ছে দেখো প্লাস 20 মাইনাস 6, এ পাশে বাম পক্ষে চলে আসলে প্লাস 6 মাইনাস 6 হয়ে গেলে কত হবে? হয়ে যাবে আমাদের কাছে 14 ইকুয়ালস টু 0। তাহলে আমরা সমীকরণ দুইটা পাচ্ছি কি? একটা পাচ্ছি হচ্ছে 5y প্লাস 3x প্লাস 14 ইকুয়ালস টু 0, আর একটা পাচ্ছি কি? 5y মাইনাস 3x প্লাস 26 ইকুয়ালস টু 0। চলো আমরা এগুলোকে আমাদের আনসারে খুঁজে বের করি। কোথায় আছে কোথায় আছে? 3x মাইনাস 5y মাইনাস 26, একটাকে মনে হয় হচ্ছে আমরা পেয়ে গিয়েছি। হ্যাঁ, আরেকটা কত? 3x প্লাস 5y প্লাস 14। হ্যাঁ, আমরা দুইটা আনসারই পেয়ে গিয়েছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আনসার আছে, এবং সেই আনসারটা হচ্ছে কত? সি নাম্বার অপশনটা। ঠিক আছে। আশা করি আমি হচ্ছে কোথাও ভুল ভুল না করে থাকি, তাহলে এখানে আমাদের আনসার সিটাই হবে। দেখো, এখানে কিন্তু আসলে কাছাকাছি অনেকগুলো আনসার আছে। হ্যাঁ, এটা হয় কি, তোমরা যখন পরীক্ষা দিতে যাও, যেহেতু আমি নিজেও আসলে একসময় তোমাদের অবস্থানই ছিলাম, তোমাদের জুতো একসময় আমিও ছিলাম,
তো হয় কি আমরা অনেক নার্ভাস থাকি, হ্যাঁ। তো অনেক আনসার আমরা জানি, আমরা বেরও করেছি, সঠিকও হয়েছে, কিন্তু দাগানোর সময় ভুল করে ফেলি। দেখো অন্য যে দুটি অপশন আছে, অপশন এ আর বি, সেগুলো কিন্তু আমার সি নাম্বার অপশনের খুবই কাছাকাছি। একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের এরকম ভুল না হয়। আমরা যখন চিন্তা করব বা লিখবো তখন হচ্ছে আমরা খুবই দ্রুত লিখবো, খুবই দ্রুত সমাধান করবো, বাট যখন আমরা একটা আনসার বসাবো পরীক্ষার খাতায় বা এমসিকিউ হিসেবে দাগাবো, তখন একটু সাবধান থাকবা প্লিজ। ওকে, তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে কি বলা আছে? এখানে বলা আছে 4x² - 9y²। একটি এমসিকিউ, 4x² - 9y² -16x + 18y - 29 = 0 অধিবৃত্তটির অসীমতরদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? দেখো, অসীমতরদ্বয় পরস্পরকে কোথায় ছেদ করে? অধিবৃত্তের কেন্দ্রে ছেদ করে। আমরা কিছুক্ষণ আগে এটা শিখে এসেছি। তার মানে আমাদের কাজ কি হবে? কাজ হবে এই যে অধিবৃত্তের একটি সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণকে আমাদের x - α² / a² - y - β² / b² এই ফরম্যাটটাতে নিয়ে আসা। তাহলেই আমাদের কাজ সমাধান হয়ে যাবে। তাহলে চলো আমরা ম্যাথটা নিয়ে সামনে আগাই। আচ্ছা, কি আছে প্রশ্নে? প্রশ্নে আছে 4x² - 16x - 9y² সাথে আছে কত? +18y আমি যদি হচ্ছে -29 কে ডান পাশে পাঠিয়ে দিই, তাহলে আমার কাছে রেজাল্ট আসবে কত? রেজাল্ট আসবে হচ্ছে 29। আচ্ছা, এবার আমি যদি 4 কমন নিই, তাহলে আসবে x² - 4x। x² - 4x কে পূর্ণবর্গ করতে হলে সাথে 4 যোগ করতে হয়, অনেকবার শুনেছো তুমি। আচ্ছা, তাহলে এখানে আমি যদি -9 কমন নিই, তাহলে কত হবে? y² - 2y। y² - 2y কে পূর্ণবর্গ করতে হলে কত যোগ করতে হবে? সাথে 1 যোগ করতে হবে। এটা এতবার বলেছি, তোমরাও শুনতে শুনতে বিরক্ত, সম্ভবত আমিও বলতে বলতে বিরক্ত। আচ্ছা, তো হচ্ছে কি বলছিলাম আমরা? আমরা বলছিলাম যে এখানে একটা 1 বসবে। আচ্ছা, যাই হোক। তো ইকুয়ালস টু কত? দেখো এখানে আমাদের আগে কত ছিল? আগে ছিল 29। আগে ছিল 29। আচ্ছা, তার সাথে এখন আমরা দেখো এই পাশে আকাশ থেকে আমি কি এনেছি? 4 × 4 16 এনেছি। তার সাথে একটা -9 × 1 -9 এনেছি। আকাশ থেকে যা এনেছি সেটা আবার আকাশে পাঠাতে হবে। কি করে পাঠাবো? চলো রকেটে করে পাঠাই। আচ্ছা, তাহলে এটা কত হবে? +16 - 9। তাহলে এটা যদি আমি আরেকটু হিসাব করে লিখে ফেলি, দেখো আমার হচ্ছে +16 - 9 এ কত আসবে? আসবে হচ্ছে 7, আর 7 আর 29 আসবে হচ্ছে 36। 36। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? আলটিমেটলি দাঁড়াচ্ছে x - 2² / 9 y - 1² / 4 = 1। ঠিক আছে, x - 2² / 9 y - 1² / 4 = 1। তাহলে আমাদের আলফা বিটার ভ্যালু কত? আলফা বিটা বা কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 2,1। তাহলে আনসার কত হবে? আনসার হবে 2,1 বা ডি নাম্বার অপশন। ওকে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখানে আমাদের কি বলা আছে? এখানে বলা আছে x² / a² - y² / b² = 1 অধিবৃত্তের অসীম তটের সমীকরণ y সমান কত? আচ্ছা, এটা মুখস্থ উত্তর। y সমান +- b/x। অনেকবার আমরা দেখে ফেলেছি অলরেডি এটা কিভাবে বের করতে হয়। আচ্ছা, এইখানে আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চলো পরবর্তী ম্যাথে চলে যাই। ওইটা তো আমরা সলভ করেই ফেলছি। আচ্ছা, অসীম তরদ্বয়ের ঢালের গুণফল কত সেটার একটা শর্টকাট বলা আছে। অসীম তরদ্বয়ের ঢালের গুণফল দিয়ে মাঝে মধ্যে সরাসরি এমসিকিউ চলে আসে। খুবই সহজ, আমরা একটু দেখবো ছোট্ট করে। আমরা মাত্র দেখেছি ফর্মুলা কি? y = +- b/a × x। আচ্ছা, এটা আসলে কোন চেহারার সমীকরণ? এটা y = mx এই চেহারার সরলরেখার সমীকরণ, তাই না? y = mx। তাহলে এখানে আসলে যেহেতু দুইটা সরলরেখার সমীকরণ একসাথে লুকায়িত আছে, তাহলে দুইটা ঢাল আছে। একটা ঢাল হচ্ছে তোমার কত আসবে? একটা ঢালকে m1 নাম দিলাম, সেটা আসবে +b/a। আর একটা ঢালকে আমি m2 নাম দিলাম, সেটা আসবে কত? -b/a। আচ্ছা, এই দুটোকে চলো আমরা গুণ করে দিই। গুণ করলে কত আসবে? m1 × m2 = কত আসবে? আসবে -b² / a²। আচ্ছা, -b² / a² কে আমরা চাইলে কি লিখতে পারি? আমরা চাইলে আরেকটু বেশি
আর একটু বেশি সহজ করে একে লিখতে পারি -1/a² / 1/b²। আচ্ছা, এই 1/a² আলটিমেটলি কার সহগ বলো তো? মনে করে দেখো আমাদের ইকুয়েশন গুলো কেমন থাকে, ইকুয়েশন গুলো থাকে হয় y² / b² - x² / a² = 1, হয় এটা হবে আমার ইকুয়েশন, আর না হয় কি হবে, আরেকটা না হয় হবে আরেকটা হবে হচ্ছে তোমার x² / a² - y² / b² = 1। দেখো দুইটি সমীকরণের ক্ষেত্রে আমার এক্স এর সহগ কত? দুইটি সমীকরণের ক্ষেত্রে আমার x² এর সহগ হচ্ছে a²। শুধু যদি মাইনাসের কথা আমি বাদ দিই তাহলে a², 1/a², 1/a²। আর y² এর সহগ কত? 1/b²। এই তো। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমরা যদি যে কোনো একটি নির্দিষ্ট সমীকরণের কথা ভাবি তাহলে নিশ্চিতভাবে এদের সহগের অনুপাত নিলে সামনে একটা মাইনাস চলে আসবে। কারণ অধিবৃত্ত সমীকরণে x² অথবা y² যে কোনো একটির আগে কি থাকবে? একটি মাইনাস চিহ্ন থাকবে। তাহলে আলটিমেটলি এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এটা আসলে x² এর সহগ বাই y² এর সহগ। মাইনাসটা বাই ডিফল্ট এমনিই চলে আসবে। আশা করি তোমরা এই শর্টকাটটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এই শর্টকাট ইউজ করে ছোট ছোট দুইটা ম্যাথ সলভ করে ফেলি। আচ্ছা, দেখো এখানে x² এর সহগ কত বলা আছে? x² এর সহগ বলা আছে 4, এই যে 4। আর y² এর সহগ কত বলা আছে? y² এর সহগ বলা আছে -9। আসলে y² এর সহগ বলা আছে কত আমার কাছে? -9। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমার এখানে ঢাল দ্বয়ের গুণফল কত আসবে? প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কি? প্রশ্নে জানতে চাওয়া হয়েছে অসীমতর দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল কত। তাহলে সেটা কত আসবে? নিশ্চয়ই m1 ইন্টু m2 আসবে হচ্ছে, দেখো x² এর সহগ বাই y² এর সহগ। x² এর সহগ হচ্ছে 4 আর y² এর সহগ হচ্ছে -9, মানে আলটিমেটলি আসবে কত? -4/9। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা নিজেরা পুরো ম্যাথটা সমাধান করে দেখতে পারো, এটা আসলেই -4/9 আসবে। চমৎকার একটি শর্টকাট। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এটা তো মনে হচ্ছে আমরা মাত্র সলভ করলাম। ওহ, আচ্ছা, একটা রিপিট কোশ্চেন আছে, দেখো একই কোশ্চেন। হ্যাঁ, একটা হচ্ছে আমার রিটেন হিসেবে এসেছিল, আরেকটা হচ্ছে দেখো তোমার এমসিকিউ হিসেবে এসেছে। তাহলে এটার আনসার কত হবে? মাত্র বের করলাম আমরা, -4/9। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটি করে তোমরা অধিবৃত্তের অসীম তট এবং এই রিলেটেড যত টপিকগুলো আছে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসের সম্পূর্ণটা জুড়ে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরের ক্লাসে নিমন্ত্রণ দিয়ে আজকের ক্লাস আমি এখানেই রাখছি।